ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি যে বইটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে পেনিলোপি ডগলাসের লেখা স্ট্যান্ডঅ্যালোনগুলোর মধ্যে একটা। পেনিলোপি ডগলাসের লেখা স্ট্যান্ডঅ্যালোন বইগুলোর মধ্যে আর মাত্র দুটো আমার পড়া বাকি আছে, পাঙ্ক 57 আর ট্রাই সিক্স ভেনাম। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসকন্ডাক্ট বাই পেনিলোপি ডগলাস। এই বইটার ব্লার্ব যেটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এর শর্ট সামারি আর রিভিউটা আমি তোমাদেরকে দেবো। Former tennis player Eastern Broadberry is trying to be the best teacher she can be, trying to reach her bored students, trying to forget her past. What brought her to this stage in her life isn't important, she can't let it be, but now one parent teacher meeting may be her undoing. Meeting Tyler Marek for the first time makes it easy for Easton to see why his son is having trouble in school. The man knows how to manage business and wealth, but not a living, breathing teenage boy or a young teacher for that matter, though he tries to, and yet there is something about him that draws Easton in, a hint of vulnerability, a flash of attraction, a spark that might burn. Wanting him is taboo, needing him is undeniable, and his long awaited touch will awaken Easton's resolve and reveal what should stay hidden. তো এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা টিচার আর স্টুডেন্টের প্যারেন্টের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হবে। তো পেনিলোপি ডগলাসের যে বইগুলো সেগুলো এক একটা ডার্ক রোম্যান্স, লাইট সাইডের, নট সেই কাইন্ড অফ ডার্ক। তো যাই হোক, এখানে আমরা যে মেন এফএমসি রয়েছে ইস্টার্ন, তার কথা জানতে পারছি। সে হচ্ছে একটা স্কুলে পড়ায়, কিন্তু পাস্টে সে একজন মানে একদম নিউ কাম, মানে বলতে পারো উভরতা টেনিস প্লেয়ার হতে চলেছিল, কিন্তু তার এমন কিছু হয়েছিল যে সে তার এই কেরিয়ারটাকে পারসিউ করা ছেড়ে দেয়। এখন সে পুরোপুরি নিজেকে টিচিংয়ের মধ্যে ইনভলভ করেছে, এবং এটার জন্য না ওর মধ্যে অনেক কিছু ওসিডি এরকম অনেক কিছু চলে এসেছে যেগুলো ও মেন্টালি সেগুলোর সাথে ডিল করে, এবং এর জন্য ওর যে ভাই রয়েছে জ্যাক, সে তাকেও হেল্প করে। ইস্টার্ন না বাইরে যায়, না বন্ধুবান্ধব আছে, না বয়ফ্রেন্ড আছে, কিছু কারণ আছে যার জন্য ও সবসময় গুটিয়ে থাকে। তো যাই হোক, এইরকমই একদিন ইস্টার্ন তার ভাইয়ের চাপে, ওর ভাই ওকে চায় যে ও সোশ্যালাইজ করুক, এইগুলো করুক, তো ওর সাথে একটা গালা পার্টিতে যায়, বাইরের দেশে এগুলো খুব নর্মাল। তো সেখানে ওর সাথে টাইলার মারিকের সাথে দেখা হয়। টাইলার মারিক হচ্ছে এই বইটার মেইন এমএমসি। তো টাইলার খুব শিগগিরই এই শহরের যেখানে ও গেছে সেখানকার সেনেটর হতে চলেছে, কিন্তু সেটা ও জানতো না, মানে ইস্টার্ন জানতো না। একটা পার্টিতে অ্যানোনিমাস হিসাবে ও স্ট্রেঞ্জার হিসাবে ওর সাথে দেখা করে, এবং দুজনের মধ্যে একটা স্পার্ক তৈরি হয়, দুজনে খুব ক্লোজও আসতে চলে যায়, বাট একদম মেইন মোমেন্টে দুজনকে আলাদা হয়ে যেতে হয়। তো সেই মুহূর্তে টাইলার ওকে ওয়ার্নিং দেয় যে নেক্সট টাইম যখন আমার তোমার সাথে দেখা হবে আমি তোমাকে এত সহজে যেতে দেবো না। এবং সেই নেক্সট টাইমটা প্রায় 6-7 মাস পর হয়, যেখানে ইস্টার্ন একটা স্কুলে টিচারের জব নেয়, এবং সেখানে ইস্টার্নের যে ছাত্র ক্রিশ্চান, তার বাবা হিসাবে টাইলার আসে। তো এখানে ইস্টার্ন পুরোপুরি প্রথম দেখাতেই টাইলারকে চেনে ফেলে, বাট টাইলার অতটা খেয়াল করতে পারে না। কিন্তু যখন ওই স্কুলে একজন টিচার ইস্টার্নের নাম নেয়, আর ইস্টার্নের নামটা একটা মেয়ে হিসাবে যেহেতু আনকমন, তখন টাইলারের মাথায় স্পার্ক, মানে এটা স্টার্ট করে যে হ্যাঁ এটা সেই মেয়েটা। কিন্তু ইস্টার্ন এই জিনিসটাকে পুরোপুরি প্রফেশনাল রাখার ট্রাই করে, এবং টাইলারকে পুরোপুরি বুঝিয়ে দেয় যে আমাদের সাথে যেটা হয়েছিল সেটা অন্য। তো টাইলার এটা ইগোর মধ্যে নিয়ে নেয়। তো যাই হোক, এইরকম মানে চলতে থাকে, এবং ইস্টার্ন এটা খেয়াল করে যে টাইলার বিবাহিত, তার মানে আর টাইলারের একটা ছেলেও রয়েছে। বাট পরে ইস্টার্ন জানতে পারে যে টাইলার বিবাহিত নয়, বাট টাইলারের খুব কম বয়সে মানে খ্রিস্টান হয়েছিল, খ্রিস্টান নামক ছেলে হয়েছিল, সেই তাকে পড়াচ্ছে। এবং অবভিয়াসলি আমি আমার স্টুডেন্টের বাবার সাথে কোনো রকম রিলেশনশিপে যেতে পারবো না, এটা কেরিয়ারের পক্ষে একটা বাজে জিনিস হয়ে দাঁড়াবে, আমার জব চলে যেতে পারে। এবং এটাও দেখে যে ক্রিশ্চান মানে টাইলারের যে ছেলে রয়েছে তার সাথে ক্রিশ্চানের প্রচুর দূরত্ব, মানে এটা বাবা হিসাবে যেন ও কোথাও প্রেজেন্ট নয়, মানে একটা টিনের ছেলের সাথে তার বাবার সম্পর্ক সেইভাবে বন্ডিং নেই। এবং যখন সময় চলে ধীরে ধীরে ও জানতে পারে যে টাইলার খুব কম বয়সে ইস্টার্নকে পেয়েছিল, এই ইস্টার্ন বলছি ক্রিশ্চানকে পেয়েছিল, মানে ওর যে ছেলে, মানে টাইলার যখন খুব ইয়াং ছিল 20 বছর বয়স তখনই ক্রিশ্চান হয়। এবং সেই মুহূর্তে ক্রিশ্চানের মাকে টাইলার বিয়ে করেনি, অবশ্যই একটা ইয়াং এজ, ঔদ্ধত্য ছিল, আর একদমই মানে কোনো রকম প্ল্যানিং ছাড়াই রাফ অ্যান্ড টাফ বেপরোয়া জীবন লিড করেছিল বলেই ওইটুকুনি বয়সে একটা ছেলে হয়েছিল। তো প্রথম
প্রথম প্রথম কেন, টাইলার এখনও পাওয়ার মানি এইগুলোর জন্য হাংরি, বাট সময়ের সাথে সাথে টাইলার বুঝতে পারে যে কিছু আমার জীবনে থাকা উচিত, সবসময় টাকা পয়সা নিয়েই থাকবো না। তো সেই জন্য ও চেষ্টা করে রিসেন্টলি, এই সেনেটর হওয়ার ক্যাম্পেন হোক যাই হোক, আমি আমার ছেলের সাথে আবার পুরনো বন্ডিংটা ঠিক করব। তো যাই হোক, এই পড়াশোনার মধ্যেই এবার কি হয় যে ইস্টার্ন স্কুলের মধ্যে সোশ্যাল মিডিয়ার থ্রু, টুইটারের থ্রু, ফোনের থ্রু বাচ্চাদেরকে পড়ানো স্টার্ট করে। কারণ বাইরের দেশে ফোন রাখাটা একটা কমন, এখন আমাদের দেশেও হয়ে গেছে। এবং ইস্টার্ন এটা মনে করে যে এই জিনিসটা সবসময় বাচ্চাদের হাতে থাকে, বাবা মারা হাতে দেয়। তো আমি যদি এই জিনিসটার থ্রু বাচ্চাদেরকে পড়ানো ট্রাই করি, পড়াশোনার দিকে কাজে ট্রাই করি, তাহলে এটার একটা ভালো বেনিফিটও হবে। কারণ হচ্ছে যে আমি শুধু ক্লাসের টাইমটা ওদেরকে বলবো ফোন ঘেটো না, বাট আমি যখন পড়াবো ওদের যে ফোকাসটা সেটা বারবার ফোনের দিকেই যাবে, যে কখন কি মেসেজ ঢুকছে, নোটিফিকেশান ঢুকছে, একটু ইনস্টাগ্রাম চেক করে নিই, এইরকম। এবার এই মতটার সাথে টাইলারের মতবিরোধ হয়। টাইলার বলে যে একটা ক্লাসে একটা বাচ্চার ফোনের কী দরকার। তখন ক্রিশ্চান বলে যে আমরা এখন যে সেঞ্চুরিতে বাস করছি সেখানে সোশ্যাল মিডিয়া ছাড়া, ডাটা ছাড়া কিছু হয় না। আর আমি তো ওদেরকে মানে বাজে কিছু শেখাচ্ছি না, আপনি ট্র্যাক করতে পারবেন, আপনাদের কাছে সমস্ত কিছু লিঙ্ক আইডি প্রোভাইড করা হবে, আপনারাও দেখতে পারবেন, লাইভ এসে দেখতে পারবেন আমি বাচ্চাদেরকে কী পড়াচ্ছি। বেসিক্যালি টাইলার এখানে ইস্টার্নের উপরে জোর খাটাতে যায়। আর আমরা এখানে দেখতে পাই যে টাইলার হচ্ছে এমন একটা মানে মানুষ যে সব কিছু কন্ট্রোল করতে পারে। এবং টাইলারের এটা খুব ফ্যাসিনেটিং লাগে যে ইস্টার্ন ফার্স্ট টাইম থেকে, যখন ফার্স্ট টাইম ও গালাতে ওকে দেখেছিল, তখন থেকে ও এমন একটা মেয়ে যে টাইলারের চার্ম মানে সেই রকমভাবে নিচু হচ্ছে না, একদম একটা হেড স্ট্রং মেয়ে, নিজের মতামত একদম ওপেনলি রাখছে। তো স্বাভাবিক টাইলার ওকে প্রতি পদে পদে চ্যালেঞ্জ করে। এবং এটা হতে হতেই, দুজনের মধ্যে ক্ল্যাশ হতে হতেই দুজনের মধ্যে একটা স্পার্ক তৈরি হয়, দুজনের একটা অ্যাফেয়ার তৈরি হয়, যেটাকে এরা ঠিক করে যে প্রথম প্রথম ঠিক করে যে এটা জাস্ট ফিজিক্যাল, এর বাইরে কিছু হবে না। যতদিন আমি পড়াচ্ছি, যতদিন আমি তো খুব শিগগিরই মানে ইস্টার্ন অন্য ক্লাসে, ইস্টার্ন বলছি খ্রিস্টান অন্য ক্লাসে চলে যাবে, তো ততদিন আমরা জাস্ট গো উইথ দ্য ফ্লো। কিন্তু এটা হতে হতে দুজনের মধ্যে এই ফিজিক্যাল জিনিসটা আরও বেশি হয়ে যায়, দুজনে দুজনকে ভালোবেসে ফেলে। বাট প্রবলেম হয় কি যে টাইলার সে ঠিক করে যে আমার ছেলেকে এর মধ্যে আগে রাখাটা প্রয়োজন। আমি কি করছি, কম বয়স থেকে আমি প্রচুর পরিমাণে র্যাশ ডিসিশন নিচ্ছি, কোনো কিছুর মানে নেই। এখন আবার আমি আমার ছেলের টিচারের সাথে ইনভলভ হয়েছি, খ্রিস্টান জানতে পারলে আমাকে খুব হেট করবে, ও প্রথমেই আমাকে হেট করে যেহেতু আমি ওর লাইফে ছিলাম না। এবার এদিকে কি হয়, ইস্টার্ন টাইলারকে ভালোবেসে ফেলে, কিন্তু যখন টাইলার ইস্টার্নকে পুশ করে দেয়, আলাদা করে দেয়, তখন ইস্টার্ন স্বভাবতই ও একটা হেডস্ট্রং মেয়ে, ও গুটিয়ে যায় যে ঠিক আছে তুমি বলে দিয়েছো, ক্লিয়ার হয়ে গেছে, আমার মানে যেটা মতিভ্রম হয়েছিল সেটা ভেঙে গেছে। এবার এখানে একটু সাসপেন্সও আছে। এই সব চলাকালীন ইস্টার্নের অ্যাপার্টমেন্টে বারবার কেউ ঢুকছে, বেরোচ্ছে, জিনিসপত্র অগোছালো রেখে দিচ্ছে। এবং আমরা জানতে পারি যে ইস্টার্নের আগে যে কোচ ছিল, যে ওকে টেনিসে মানে ট্রেন করতো, সে ইস্টার্নকে ভালো চোখে, মানে ইস্টার্ন তখন 16 বছরের আর ওর কোচের তখন 26 বছর বয়স ছিল। ইভেন টাইলারের সাথেও ইস্টার্নের 12 বছরের এজ গ্যাপ আছে, বাট যাই হোক তখন একটা মাইনরের সাথে সে একদম বাজে অন্যরকম বিহেভ করতে চেয়েছিল, ওকে স্টপ করতো, যার জন্য ইস্টার্নকে ইস্টার্নের বাবা মা পুরোপুরি আইসোলেটেড করে রেখেছিল, ওর খেলা ফেলা সব ছাড়িয়ে দিয়েছিল। ইভেন মানে যখন ইস্টার্ন 18 ইয়ার্সের হয়েছে, ও ঠিক করে যে ওর যে কোচ রয়েছে তাকে ও কনফ্রন্ট করবে, এবং এক রাতে বেরিয়ে যায়। এবং সেই রাতে ইস্টার্নের বাবা মা আর বোন খুঁজতে বেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এইসবে কী হয় যে ইস্টার্ন নিজেকে পুরোপুরি গুটিয়ে দিয়েছিল, ওই জন্যই ওর কোনো সোশ্যাল লাইফ ছিল না, শুধুমাত্র ওর ভাইই ওর অ্যাঙ্কর ছিল। তো যাই হোক, এইসব যখন সাইডে চলতে থাকে, তারপর টাইলার আর ইস্টার্ন দুজনে ফিগার আউট করে যে এইসব পয়সা, প্রতিপত্তি, ভয়, এগুলোকে সাইডে রেখে আমাদেরকে বাঁচতেও হবে, আমাদেরকে ভালোবাসতেও হবে, বাঁচতে হবে। এবং দুজনে দুজনের রিলেশনশিপটাকে অ্যাডমিট করে। এবং পরে শেষে জানা যায় যে ইস্টার্নের অ্যাপার্টমেন্টে যে এই ব্রেক ইনগুলো হচ্ছিল, কেউ যে ঢুকছিল এ করছিল, সেটা আর কেউ নয়, ইস্টার্নের নিজের ভাই জ্যাক। সে করছিল কারণ হচ্ছে জ্যাক ছোটোবেলা থেকে ইস্টার্নকে ভালোবাসলেও ওর প্রতি একটা জেলাসি ছিল। ইস্টার্ন এই যে নামটা, এটা একটা স্পোর্টসম্যানের নাম অনুসারে ইস্টার্নের বাবা মা ইস্টার্নকে দিয়েছিল। এবং জ্যাকের এটা খুব খারাপ লেগেছিল যে আমি একটা ছেলে, আমার বাবা মা আমাকে কেন অ্যাটেনশন দেয় না। হ্যাঁ, ও বর্ন, ওর মানে
জন্মগত একটা ট্যালেন্ট ছিল টেনিসের প্রতি, আমার সেটা ছিল না। তো বাবা মা তোকে সবসময় বেশি করতো, আমাকে করতো না। ইভেন ও খুব হ্যাপি ছিল যে ওর বোন গুটিয়ে গেছিলো, ও এটা চাইছিল যে ওর বোন ওর উপরেই ডিপেন্ডেবল হোক। কিন্তু এখন যখন দেখছে যে ওর টাইলার ম্যারিকের সাথে রিলেশনশিপ হচ্ছে, ওর এই ভয়টা কাটিয়ে উঠছে, এগুলো ওরা সহ্য হচ্ছে না। ওই জন্য ও নিজেই ওর বোনের অ্যাপার্টমেন্টে এগুলো করতো, আগোছালো করে রাখতো, জিনিসপত্র খুলে করে রাখতো, যাতে ওর বোন ভয় পেয়ে আবার গুটিয়ে যায়। তো এটা শুনে ইস্টার্নের মন পুরোপুরি ভেঙে যায় যে তুই আমাকে আগে বলিসনি কেন যে এরকম কিছু তোর চলছে। বাট ও ভাবে যে আমার ভাই আমাকে ভয় দেখানোর জন্য মেন্টালি আমার এরম অবস্থা জানার পরেও এরম করতে পারে, তো এই ভাইয়ের সাথে আমি থাকতে পারবো না। তো তারপর এই জিনিসটাকে ইস্টার্ন কনফ্রন্ট করে, এবং পরে দেখা যায় 1 বছর পর কি এরম সামথিং কিছু টাইম পরে ইস্টার্ন আর টাইলার এঙ্গেজ হয়েছে। ইভেন ক্রিশ্চানও এই বিষয়টা জানতো এবং এটাকে সাপোর্টও করছে, ওর সাথে ওর বাবার দূরত্বটাও কমেছে। তো ওভারঅল এই বইটা আমার খুব ভালো লেগেছে। যারা লাইট সাইডে ডার্ক রোম্যান্স পড়তে চাও তাদের জন্য এটা ঠিকঠাক, মানে স্মার্টি বই, ঠিক ডার্ক সেরাম ভাইবের নয়। যদি ডার্কের থাকে, খুব লাইটের উপরে এই ডার্ক রোম্যান্সটা, প্লট লাইন আছে, স্মার্ট চ্যাপ্টার্স রয়েছে, আর স্টোরি লাইনটাও খুব ভালো আছে। এর মধ্যে সাসপেন্স, লাভ, ড্রামা সব তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, 19 নম্বর চ্যাপ্টারে একটা জিনিস হয়েছে যেটা ইস্টার্ন করেছে, আর টাইলারও সেটা হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, যেটা আমার পছন্দ হয়নি। সেটা তোমাদেরকে পড়ে জানতে হবে, ওটা পড়ার পর না মানে বিরক্ত লাগছিল। যাই হোক, হয়তো ওটা আমি বলবো না, ওটা স্পয়লার দেবো না। তো যাই হোক, ওভারঅল এই বইটা আমার ভালো লেগেছে। পেনেলোপি ডগলাসের বইয়ের একটা বিষয় আমি দেখেছি খেয়াল করে, ক্রেডেন্সটা যখন পড়েছিলাম, আমি প্রথমে অত মোটা বই দেখে ভাবছি যে এটা আমি আগেও পড়ে শেষ করতে পারবো। হ্যাঁ, ডার্ক রোম্যান্স পড়ি ঠিকই, কিন্তু ওনার বই তো অতটাও ডার্ক রোম্যান্স নয়, এত মোটা বই। বাট বইটা যখন পড়তে থাকবে না, পড়তে এটা একটা কমফর্ট জোন হয়ে যায়। মানে এমন লেখার স্টাইল না, তুমি পড়তে পড়তে কখন তোমার বই শেষ হয়ে গেছে তুমি বুঝতে পারবে না। তো এই বইটার ক্ষেত্রেও সেরকমই হয়েছে। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি হুকড ছিলাম, মানে যেভাবে এটাকে এক্সিকিউট করা হয়েছে। আর ওভারঅল ইংলিশটা ভালো, আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই বইটাকে আমি 5-এর মধ্যে 4.5 স্টার দেবো। আর চিলিজের মধ্যে 3 চিলিজ দেবো 5-এর মধ্যে। তো এই বইটা তোমরা মিশোতে, ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবে। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, এটা একটা ইবুক প্রিন্টিং। তোমরা চাইলে অরিজিনাল মিশো বলছি, ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যেতে পারো। আর এরকম ইংলিশ নভেলসের বাংলা সামারি ও রিভিউ শুনতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।